ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামির খেলা দেখতে আসছিলেন রোনালদো নাজারিও, ফেনোমেনন রোনালদো। তারপর থেকে ওনার একটা কথা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না এটা উনি সত্যিই বলছেন কিনা, ক্রস চেক করে কোথাও কিছু পাই নাই, তবে কথাগুলো খুব সত্যি। উনি ওই কমেন্টে পরিষ্কার করে ডেভিড বেকহামরে সম্বোধন করে বলছেন যে হয় মেসির উপযুক্ত একটা টিম করো যারা মেসির সঙ্গে খেলার যোগ্যতা রাখে, নতুবা মেসিরে ছেড়ে দাও, মেসি কোথাও গিয়ে তার যোগ্যতা সম্পন্ন দলে খেলুক। এরকম একটা অ্যামেচার, উনি অ্যামেচার শব্দটাই বলছেন, এরকম একটা অ্যামেচার টিমে মেসিকে আটকায় রাখার কোনো অর্থ নেই, যেখানে মেসির কাজ হচ্ছে মান বাঁচানো। মেসির কাজ আসলে কোনো দলের মান বাঁচানো না। এখন এই ব্যাপারটা সারা ফুটবলিং ওয়ার্ল্ডে খুব আলোচিত হচ্ছে। রোনালদোর এই কথাটা না, গত কিছুদিন ধরে এটা আলোচিত হচ্ছে। বিশেষ করে এপ্রিলে ভ্যাঙ্কুভারের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচের পর থেকে খুব আলোচনায় আছে এটা, যে মিয়ামি যে স্কোয়াড নিয়ে তার সঙ্গে মেসিরে নিয়ে ওয়ার্ল্ড লেভেলে ফাইট করার চেষ্টা করতেছে, এটাতে আসলে বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে যে মিয়ামির আসলে স্কোয়াড বলে কিছু নাই, মিয়ামির আসলে টিম বলে কিছু নাই। টেলিগ্রাফ একটা বিরাট স্টোরি করছে এইটা নিয়ে এবং পিএসজির সঙ্গে এটা কম্পেয়ার করে যে এই ধরনের ক্রাইসিস কিভাবে তৈরি হয় এবং এটা সমাধান কি। তো আমরা এই জিনিসগুলো আজকে একটু আলোচনা করব, যে আসলে মেসি কতটা গাড্ডায় পড়ছে এই জায়গাটায়। মেসি লেভেলের আশেপাশে তো কেউ নাই, আছে দুই তিনটা ওল্ড হর্স। এই ওল্ড হর্স দিয়ে চলবে না। মেসি নিজে কিন্তু ওল্ড হর্স হয় নাই। এখন তাহলে মেসির কি করা উচিত? মেসিকে আসলেই এবছর চুক্তি শেষে মিয়ামি ছেড়ে কোথাও চলে যাওয়া উচিত। সে কোথাওটা কোথায়, আবার ইউরোপে নাকি বাড়িতে, মানে নিউ লোড বয়সে? এই জিনিসগুলো আজকে একটু আমরা আলোচনা করব যে আসল অবস্থাটা কি। দেখেন, শুরুতেই একটা ডিসক্লেমার দেই যে আমি আসলে ওই যে ইনফরমেশনের দিক থেকে খুব কারেক্ট থাকা যে জরুরি, এটা আমি ফিল করি না। মানে রোনালদো নাজারিও যে কথাটা দিয়ে শুরু করলাম, এটা রোনালদো নাজারিও বলছেন কি না, এইটা আমার কাছে এই ক্ষেত্রে অন্তত খুব জরুরি প্রশ্ন না। কারণ কি, এই কথাটার বাস্তবতা আছে। প্রথমত রোনালদো নাজারিও হচ্ছে ভয়াবহ মেসি ভক্ত। ফলে মেসির খেলা দেখতে গিয়ে মেসিরে উনি যদি অসহায় দেখেন, এরকম একটা কথা উনি বলতেই পারেন। খেলা যেহেতু মাঠে গিয়ে দেখছেন, এরকম কথা বলতে পারেন। যদি নাও বলেন, ভেতরে যে কথাগুলো আছে এটা যেই বলুক, রামশ্যামও যদি কথাটা লিখে থাকে, কথাগুলো তো সত্যি। আমরা ওই কথাগুলো ধরে আলোচনা করব। মানে কনটেক্সট এখানে জরুরি না, এই ইনফরমেশনের সত্যতা জরুরি না, জরুরি হচ্ছে কথাগুলো সত্যি কিনা। কথাগুলো খুব সত্যি। উনি যেটা বলছেন যে আমি দেখলাম যে মেসি আসলে মিয়ামির মান বাঁচানোর চেষ্টা করতেছে, এবং ওখানে পরিষ্কার করে উনি বলছেন যে এদের যে লেভেল, এরা মেসির পাশে দাঁড়ায় বুট পড়ার যোগ্য না। এ কথাটা তো সত্যি। সেক্ষেত্রে উনি বলছেন যে ডেভিড মাই ফ্রেন্ড, তুমি মেসিরে ছেড়ে দাও, হয় মেসিরে একটা প্রপার দলে যাইতে দাও, তার এখনো অনেক কিছু অফার করার বাকি আছে, যেটা আমরা মাঠে তার খেলা দেখলেই বুঝতে পারতেছি। সে কম্পিটিটিভ ফুটবলে এখন অনেক কিছু করবে, কিন্তু যাদের নিয়ে তুমি খেলাচ্ছ এটা হবে না। আর নতুবা তুমি প্রপার খেলোয়াড় কেন, যারা মেসিকে সাপোর্ট করতে পারে, যারা প্রপার একটা কম্পিটিটিভ টিম করতে পারে। তো এই জিনিসটা কেন আলোচনায় আসলো, রোনালদোর এই কোটটা তো যেটা বলছি যে সত্যি হইতে পারে, মিথ্যাও হইতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু আলোচনায় আছে। বিশেষত গত এপ্রিলে যখন ওই যে কনকাকাফ সেমিফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে হেরে গেল ইন্টার মিয়ামি, তারপর থেকে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। মানে এমন না যে বিরাট ব্যবধানে হেরে গেছে, সামান্য ব্যবধান, 2 না 3 গোলে হারছে। কিন্তু ওই ম্যাচটাই ইন্টার মিয়ামিকে, আমি যেহেতু এত আলোচনা হচ্ছে, পরে ওই ম্যাচটার কিছু অংশ টেনে টেনে দেখলাম। আসলেই ওই ম্যাচটাই ইন্টার মিয়ামিকে খুব ক্লুলেস মনে হয়েছে, খুবই ক্লুলেস মনে হয়েছে। মানে মেসির মাপের একটা খেলোয়াড় খেলতেছে, সেই দলের আচার আচরণ মোটেই টপ লেভেল একটা দলের মতো না। পরদিন নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট করছে ওইটাও পড়লাম, ওইখানে হেডিং এ করছে দে ক্যান নট ডিফেন্স, দে ক্যান নট পাস, দে ক্যান নট হেল্প মেসি। মানে বাকি যে 10 জন মাঠে খেলতেছে এরা কিছুই করতে পারতেছে না, তারা অ্যাটাকে মেসির হেল্প করতে পারতেছে না, নিজেদের বলটা ডিফেন্স করতে পারতেছে না, বল পাস করতে পারতেছে না। আমার কাছে একই সঙ্গে মনে হয়েছে যে তারা বল রিসিভও করতে পারে না এবং বল নিয়ে কি করতে হবে তাও জানে না। তো এরকম একটা অবস্থা কেন হয়েছে? প্রথমত একটু স্কোয়াডটার দিকে যদি আপনি দেখেন, ইন্টার মিয়ামি কিন্তু গত সিজনেও প্রায় এই স্কোয়াড নিয়েই খেলছে। কিন্তু তখন একটা সুবিধা ছিল যে ওদের সেন্ট্রাল ডিফেন্সে একটা ছেলে ছিল, খুব ভালো খেলতেছিল, কি যেন নামটা এই দেখেন ভুলে গেছি। ওই ছেলেটারে ওরা বিক্রি করে দিচ্ছে এই সিজনে, কার দিকে চায় কিভাবে বিক্রি করছে জানি না। ও একমাত্র আপ টু দ্য মার্ক খেলোয়াড় ছিল ডিফেন্সে,
ব্যাক লাইনে একমাত্র আপ টু দ্য মার্ক খেলোয়াড় ছিল। আর ফ্রন্ট লাইনে বা মিডফিল্ডে যে ঘটনাটা ঘটছে, ওরা তো অ্যাকচুয়ালি ওই যে 4টা বার্সা তারকা এনে ওরা জায়গাটা ভরাইছে, জর্ডি আলবা, বুস্কেটস, সুয়ারেজ আর মেসি। এখন জর্ডি আলবা মোটামুটি খেলতেছে এখনো। বুস্কেটস আর সুয়ারেজ এই সিজনে এসে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ওই যে ডেড ওল্ড হর্স বলে না, যে একবারে মরা পুরনো ঘোড়া, ওইটাতে পরিণত হয়েছে। মানে ওই যে চায়নাতে একসময় যে জাতীয় খেলা হতো, চায়না আরবের দলগুলোতে এক ধরনের খেলোয়াড়রা 40-এর পরে গিয়ে খেলতো না অ্যামেচার ফুটবলের মতো, ওদের অবস্থা সেরকম হয়েছে। সুয়ারেজের একই সঙ্গে পত্রিকায় দেখলাম, নিউজে দেখলাম যে ওর নাকি হাঁটু ব্যথা খুব মারাত্মক, ও আসলে দৌড়াইতেই পারে না। এখন টপ লেভেল ফুটবলে আপনারা যখন বল পাস দেবে, যেটা আমরা বিভিন্ন সময় বলি, আপনার তো অফ দা বল ভয়াবহ পেসে ওই জায়গায় যাইতে হবে, এবং সুয়ারেজের মূল ম্যাজিকটাই তো ছিল এটা। গত সিজনেও আমি দেখছি সুয়ারেজ ওই কাজটা মোটামুটি পারছে। গত সিজনে 20টার উপরে গোল করছে সুয়ারেজ। মানে সুয়ারেজের হঠাৎ করে এই সিজনে ডাউনফলটা হচ্ছে, বয়সজনিত ডাউনফল তো আছেই, সেটা তো প্রভাব ফেলবেই, একটা সময় তো কামড়ায় ধরবে। একই সঙ্গে ওই যে বললাম যে হাঁটুর ভয়াবহ ব্যথা নিয়ে তাকে খেলতে হচ্ছে, ওর হাঁটুতে এই ব্যথাটা নাকি অনেক দিনের, ও এই ব্যথার জন্য এখন হাঁটতেও পারে না প্রপারলি। আর বুস্কেটস ফিনিশড, ফলে এরকম একটা অবস্থায় মেসি একা। লাস্ট ম্যাচে মানে ক্লাব বিশ্বকাপে যে আল আহলির সঙ্গে ওরা যে ড্র করছে, এইটার একটা বড় কারণ মেসির ডিপে খেলা। একসময় আমরা খুব মজা করতাম না যে মেসি এখন ডিপে খেলে, ওই যে বার্সেলোনায় থাকতে। কালকে না পরশুদিন ম্যাচটা হলো, ওই মেসিরে দেখলাম যে কার্যত ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনেই খেললো, এবং বলটা নিয়ে যে ও ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে তো নামে, সব ম্যাচেই নামে, নেমে ওখান থেকে যেটা করে পাস করতে করতে আগায়। এখন তো আর ওর পক্ষে ওই ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশন থেকে একা দৌড়ায় বক্সে যাওয়া সম্ভব না। আর এটা সবসময় সম্ভবও না, এটা যদি তার বয়স 20ও, তো তাও রোজ করতে পারবে না। এটা দুই একটা দিন হঠাৎ করে ঘটে যায় যে যে নিজেদের বক্স থেকে প্রতিপক্ষের বক্সে চলে আসলাম বল নিয়ে 8-10 জনের কাটায়। এটা তো ক্যারিয়ারে ঘটবে 3-4 বার। কিন্তু রেগুলার সিনারিও কি? রেগুলার সিনারিও হচ্ছে যে আমি ওখান থেকে বল রিসিভ করব, 3 জনের ড্রিবল পাস করে তোমারে বল দিব, তুমি ভয়াবহ স্পিডে যাবা, আমি আগে থেকে গিয়ে জায়গাটায় ওয়েট করবো, আমার আবার তুমি বল দেবো। এই যে দেয়া নেয়া করতে করতে তো আলটিমেটলি একটা হবে, কেউ নাই এটা করার জন্য। মেসি যতবার ডিফেন্সিভ মিডফিল্ড থেকে বা ডিফেন্স থেকে বল রিসিভ করে 2 জনের ড্রিবল পাস করে আগায় যায়, ততবার দেখি আর বল নেওয়ারও কেউ নেই। যদি বা কেউ রিসিভ করে, সে আর ফিরতি বল দিতে পারে না। এই সিনারিওটা একদম ইন্টার মিয়ামিকে মানে অ্যামেচার একটা টিমে পরিণত করছে, যেটা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করতেছেন। এবং এইটা নিয়ে টেলিগ্রাফ বিরাট একটা স্টোরি করছে। টেলিগ্রাফ স্টোরিটা করছে আবার একটু এখানে সোশিও ইকোনমি, তারপরে ওই যে টাকা থাকলেই হয় না এরকম একটা টোন এখানে ইউজ করছে। তারা এখানে কেস স্টাডি হিসাবে পিএইচজি রে আনছে যে মেসি কেন পিএইচজিতেও সফল হতে পারে নাই। সেই পিএইচজি তো এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ট্রেবল জিতলো, মেসি কেন ওই সময় পারে নাই। তো ওরা দেখাচ্ছে টেলিগ্রাফে একদম ইকুয়েশন করে, অত কিছু মনে রাখা আর অত কিছু প্রেজেন্ট করা আমার জন্য কঠিন, কিন্তু ওরা একদম করে হিসাব করে দেখাইছে যে আপনি যখন টাকার বড় অংশ শুধু ফরওয়ার্ড থ্রিতে ব্যবহার করে ফেলেন, আপনার প্রপার মিডফিল্ড না থাকে, প্রপার ডিফেন্স না থাকে, প্রপার কিপার না থাকে, তখন ওই টিম দাঁড়ায় না। ওরা পারফরমেন্স এবং টাকার হিসাব করে দেখাইছে যে পৃথিবীর ইতিহাসে অন্যতম ব্যালেন্সহীন দল ছিল হচ্ছে পিএসজি। মানে শুধু মাথা ভারী, শুধু ফরওয়ার্ডটা ভয়াবহ টাকায় কেনা। আপনি চিন্তা করেন, এমবাপ্পে, নেইমার, মেসি আর ডিমারিয়াও তো ছিল খানিক দিন এই স্কোয়াডের সঙ্গে, ছিল না? যাচ্ছে তাই একটা অবস্থা ফরওয়ার্ড অঞ্চলে। এর পিছনটা দেখেন খুবই মিডিওকর, তার পিছনটা দেখেন খুবই নিম্নমানের, তার পিছনটা দেখেন নাই। এই যে অবস্থাটা, এই অবস্থাটা এখন ইন্টার মিয়ামিতে। আপনি যদি ধরেও নেন যে সুয়ারেজ, বুস্কেটস, আলভা, মেসি এরা টপ লেভেলের, মানে দামের দিক থেকে তো টপ লেভেলের, বাকি কোথায় কি আছে? বাকিদের লেভেল কিন্তু এমএলএস এরই, মেজর সকার লিগেরই যদি আপনি তুলনা করেন, তাদের একাডেমি লেভেলেরও না। এইরকম একটা টিম, মানে ব্যালান্সহীন, একেবারে ভারসাম্যহীন একটা টিম ইন্টার মিয়ামি। ফলে যখনই কোয়ালিটি দলের মুখোমুখি হচ্ছে, তখনই তারা এক্সপোজ হয়ে যাচ্ছে। এই জায়গাটা অবশ্য আপনি ডেভিড বেকহামরেও গালাগালি করে খুব একটা লাভ নেই, বা ডেভিড বেকহামের যারা এই স্পোর্টিং ডিরেক্টর, যারা টিম করে টরে, তাদেরও খুব একটা গালাগালি করে লাভ নাই। এই জায়গাটায় আসলে কিছু ভেজাল আছে। আপনার মেজর সকার লিগের একটা বড় নিয়ম হচ্ছে যে একটা স্যালারি ক্যাপ আছে। ওই যে ইউরোপে যেরকম ফেয়ার বাইং পলিসি আছে, এখানে আছে স্যালারি ক্যাপ, যে যত টাকা দিয়েই তুমি খেলোয়াড় কেনো, তোমার টিমের এবছরের টোটাল স্যালারি হইতে পারবে এইটা।
এটা মেজর সকার লীগ কর্তৃপক্ষ সিজন শুরুর আগে মানে দল বদলের আগে এটা জানায় দেয়, এর চেয়ে বেশি স্যালারি তুমি করতে পারবে না। হ্যাঁ, কয়েকটা ব্যতিক্রম থাকে, এর মধ্যে 3টা থাকে ডিপি মানে ডিজাইনেটেড প্লেয়ার। এই 3টা ডিপির ওই কর্তৃপক্ষ ওই টিম কত টাকা দিবে এটা ডিসক্লোজ করার দরকার নাই, এটা ওই স্যালারি ক্যাপের মধ্যে আসবে না। এরপরে আরো দুটো ক্যাটাগরি থাকে, জেনারেল অ্যালোকেশন মানি, টার্গেটেড অ্যালোকেশন মানি, এটা দিয়েও কিছু মোটামুটি দামের খেলোয়াড় কেনা যায়। এই জিনিসটাকে ঘুরায় ফিরে না এমএলএস টিমগুলা খুব দারুণ ইউজ করে। তারা কি করে, তারা ওই যে ডিপিতে 3টা সুপারস্টার কিনে তাদের যা খুশি তাই বেতন দেয়। এরপরে ওই যে বাকি 2টা জেনারেল অ্যালোকেশন মানি, টার্গেটেড অ্যালোকেশন মানি, এগুলা দিয়ে টিমটা ব্যালেন্স করে। এই হচ্ছে ইয়েতে এমএলএস এ ভালো টিম সাজানোর উপায়। এখন যেখানে ইন্টার মিয়ামি ভেজালটায় পড়ে গেছে, তারা ডিপিটা পূরণ করে ফেলছে মেসি, আলভা আর বুস্কেটস রে দিয়ে। সুয়ারেজ ডিপির বাইরে, সুয়ারেজ সম্ভবত যে জেনারেল অ্যালোকেশন মানি দিয়ে তারে বেতনটা দেওয়া হয়। এখন ঝামেলাটা যেটা আপনি দেখেন যে যাদের পেছনে ডিপিতে টাকা ব্যয় করছে তাদের মধ্যে আমরাই ফিল করতেছি মেসি ছাড়া কেউ ডিপিতে থাকার যোগ্য না। আপনি যদি মেজর সকার লিগের অন্যান্য টিমগুলো মানে সফল টিমগুলোর দিকে দেখেন, এখন যারা ভালো করতেছে তাদের কিন্তু ওই যে ওল্ড হর্স বাইং পলিসি থেকে তারা অনেক আগে সরে আসছে। মানে মেজর সকার লিগের বড় দলগুলো এলএ গ্যালাক্সি বা ফিলাডেলফিয়া, এরা হচ্ছে এখন সত্যিকারের একটা সকার লিগে কম্পিট করার চেষ্টা করতেছে। তারা ওই ডিপির সুযোগ নিয়ে কতগুলো ওল্ড হর্স কিনে আনবে, যেটা একসময় হতো। মানে মেজর সকার লিগ তো তাই ছিল, সে পেলে থেকে শুরু করে জলাতন ইব্রাহিমোভিচ, বেকহাম সবাই বুড়ো হওয়ার পরে এখানে যে বিনোদন দিত। এই পলিসিতে এখন আর এলএ গ্যালাক্সি, ফিলাডেলফিয়া এইসব টিম বিশ্বাস করে না, তারা আর ওল্ড হর্স বাইং এ নাই। আর তারা ডিপিতে আনতেছে যাদের, তাদের সবার নামও আপনি জানবেন না, তারা অনেক টাকা দিয়ে আনতেছে। নেদারল্যান্ড থেকে আনতেছে, স্পেন থেকে আনতেছে, তারা ওসব জায়গার একাডেমি থেকে খুব কোয়ালিটি খেলোয়াড় হাই পে দিয়ে ডিপিতে নিয়ে আসতেছে, মানে ডিপির ওই 3টা জায়গায় নিয়ে আসতেছে। আমি দেখলাম কালকে এলএ গ্যালাক্সি আর ফিলাডেলফিয়া মিলে ডিপির যে 6জন খেলোয়াড়, তার ভিতরে জিরু ছাড়াও কোনো ওল্ড হর্স নাই। মানে ইউরোপে একসময় কাপায়, এখন বুড়া হয়ে গেছে, তাও জিরু এখনো ভালো খেলে। জিরু ছাড়া এরকম কোনো খেলোয়াড় নাই, বাকি সবাই যথেষ্ট পোটেনশিয়াল খেলোয়াড়, যথেষ্ট ভালো খেলোয়াড়। ফলে দুটো কাজ হচ্ছে, এক হচ্ছে তারা টাকা ওয়েল ডিস্ট্রিবিউটেড করতে পারতেছে, ওই টাকা দিয়ে যাদের কিনতেছে তারা ওল্ড হর্স না, মাঠে গিয়ে দাঁড়ায় থাকতেছে না, এবং ওই যে জেনারেল অ্যালোকেশন, টার্গেটেড অ্যালোকেশন, এগুলো দিয়ে প্রপারলি বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় আনতেছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এদের সবার ভালো একাডেমি আছে। এই জিনিসটা কিন্তু দেখেন, এই জিনিসটা কিন্তু ইউরোপে দাঁড় করাইছে। আর্জেন্টিনা, ব্রাজিল যে সারা পৃথিবীতে ফুটবলার বেচে খায়, এটা কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যার যার দুর্দান্ত একাডেমি। অলরেডি এলএ গ্যালাক্সি, ফিলাডেলফিয়া, এদের একাডেমির অবস্থা তো আপনারা জানেন। ফিলাডেলফিয়াটা তো আপনারা সবাই জানেন, কেন জানেন? কারণ আমাদের সুলেমান যে 4 ভাই, ওই 4 ভাই ওদের একাডেমির প্রোডাকশন। শুধু এই 4 ভাই না, মানে ফিলাডেলফিয়া বা এলএ গ্যালাক্সির প্রোডাকশনগুলো এখন টপ লেভেল কাঁপাচ্ছে। তো ফলে একাডেমির খেলোয়াড় দিয়েই ওরা কাঁপায় ফেলতেছে। বিপরীতে ইন্টার মিয়ামির একটা একাডেমি আছে, এটা আদৌ একাডেমি না, এটা একটা স্কুলের মতো ব্যাপার, এটা দিয়ে কোনো খেলোয়াড়ই বেরোয় না। ও সেই মিয়ামি আসলে এখন তাহলে মেসির জন্য একটা উৎপাত হয়ে গেছে। মানে আমি ভাইস ভার্সা দেখতে রাজি আছি। যদি মিয়ামি কর্তৃপক্ষের কথা ভাবতে বলে না, আমি বলবো যে মেসি মিয়ামির জন্য উৎপাত হয়ে গেছে। ইন্টার মিয়ামি তো মেসি আসার আগেও অ্যামেচার দল ছিল, মানে ওখানে গিয়ে সবাই মিলে একটু মজা করতো। ফলে ওরা এই টপ লেভেল ফাইটের জন্য কখনো প্রস্তুত ছিল না, ওই প্ল্যানিংও ছিল না, ওই টার্গেটও ছিল না। ডেভিড বেকহামের স্বপ্ন পূরণ করার জন্য সে মেসিরে আনলো এবং মেসিরে সাপোর্ট দেওয়ার জন্য ওই যে ওল্ড হর্সদের নিয়ে আসলো, বার্সেলোনা ক্যাডেট, এদেরকে এনে টিমটা মোটামুটি টপে চলে আসলো। এবং ফার্স্ট সিজনে যেহেতু আলভা, বুস্কেটস, সুয়ারেজ সবাই মোটামুটি ভালো পারফর্ম করছে, আর ওই যে যারে বেঁচে দিল নাম এখনো মনে করতে পারতেছে না, সেন্ট্রাল ডিফেন্সের ওই ছেলেটা দুর্দান্ত খেলছে গত সিজনে। ফলে ফার্স্ট সিজনে তারা কিছু অস্বাভাবিক রেজাল্টও পেয়ে গেছে, যেটা আমি জীবনেও স্বপ্ন দেখে নাই। প্রথমত হচ্ছে সাপোর্টার শিল্ড, যে সাপোর্টার শিল্ড কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিগ, ওদের লিগ জয়টারে বলে ওরা সাপোর্টার শিল্ড। লিগের সর্বোচ্চ পয়েন্ট যাদের থাকে তারা হচ্ছে সাপোর্টার শিল্ড জেতে, এবং সেটা জিতছে কিন্তু এমএলএস এর ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে। কোনো দলে এর আগে এত পয়েন্ট নিয়ে সাপোর্টার শিল্ড জেতে নেয়, ফলে এটা তো বড় ব্যাপার। কিন্তু ইন্টার মিয়ামি ওই জায়গাটা ধরে রাখতে পারে না। তাদের অ্যাকচুয়ালি 2025 হওয়া উচিত ছিল গ্রাউন্ড ব্রেকিং সিজন। এই সিজনে তাদের মেসিরে রেখে বাকি জায়গায় নিষ্ঠুর হওয়া উচিত ছিল, তাদের ডিপির বাকি 2 খেলোয়াড়ে ছেড়ে দেওয়া উচিত ছিল, বড় জোর আলভারে ধরে রাখতে পারতো, বুস্কেটসে ওসি ছেড়ে দেওয়া উচিত ছিল, বুস্কেটসের জায়গায় কোয়ালিটি
নট ওল্ড হর্স, এরকম খেলোয়াড় কেনা উচিত ছিল। বাকি যে দুই ক্যাটাগরি, ওই দুই ক্যাটাগরি তো মিড রেঞ্জের খেলোয়াড় ইউরোপ থেকে আনা উচিত ছিল, তাহলে টিমটা দাঁড়াতো, টিমটা প্রপারলি দাঁড়াতো, আজকে ফাইট করতে পারতো। এমন না যে মেসি দলে আছে বলে আমরা মেসি ভক্তরা ডেভিড বেকামরে গিয়ে কানে ঠেকাচ্ছি যে তোমার কিন্তু ইয়ে জিততেই হবে, সব ট্রফি জিততেই হবে, যে ক্লাব বিশ্বকাপ খেলতে গেছো জিততেই হবে, কঙ্কা কাপ জিততেই হবে। নট নেসেসারি, নট নেসেসারি। কোয়ালিটি ফুটবলটা খেলুক। একটা লোক সর্বকালের সেরা ফুটবলার, তাকে আপনি ব্যক্তিগত বন্ধুত্বের সূত্রে, লবিং এর সূত্রে নানাভাবে পাইছেন, এটা ইউজ করবেন না, তারা অপমান করবেন এরকম মাঠে নামায়। ডেভিড বেকামের বুদ্ধিত্ব আমি সবসময় প্রশংসা করি, যে ডেভিড বেকাম হচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ভালো মানে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ইনভেস্টর। সে আমলে যখন এলে গ্যালাক্সিতে আসলো, আসার সময় সে মেজর সকার লিগের কাছ থেকে ছোট্ট একটা কথা নিয়ে নিল যে যখন নতুন করে এমএলএস এর টিম আসবে তখন সেটার যেন মালিক আমি হইতে পারি, যার ফলে ইন্টার মিয়ামি করতে পারছে সে। এটা তো দুর্দান্ত ইনভেস্টমেন্ট। তারপরে সে মেসি রেখে না অমুক তমুক সবকিছু মিলে যে বিজনেসটা করতেছে, ভাই 2 টাকার টিম এখন কোটিপতি টিম হয়ে গেছে। শুধুমাত্র মেসি রে কিনে মেসির জার্সি বেচে এখন কোটি কোটি ডলার কামাচ্ছে। ফলে সেই এখন বেখাম তো বলবে যে ভাই কোটি কোটি ডলার তো কামাচ্ছি, চাইলেই তো কোটি কোটি ডলারের টাকাটা আমি কিনতে পারতেছি না। ভাই প্ল্যানিং কই? আপনার যদি প্রপার স্পোর্টিং ডিরেক্টর থাকে, সিজনের শুরুতেই তো এই যেগুলো বললাম এগুলো করে ফেলার কথা। তাহলে তো এই কথা আজকে রোনালদো নাজারিওর নামে চলে না। যদি রোনালদো নাজারিও না বলে থাকে যে ভাই তুমি হয় ওরে ছাড়ো, ওরে মান সম্মান থাকতে ছাড়ো, নতুবা ওর মতো টিম করো, এই কথা তো আজকে ওঠে না। মানে প্রপার প্ল্যানিং ছাড়া খেলতেছে। এখন কথা হচ্ছে যে সেক্ষেত্রে মেসির কি করণীয়? এটা মেসির কিন্তু চুক্তি অনুযায়ী শেষ সিজন, মানে 2025-এর পরে তার মিয়ামির সঙ্গে চুক্তি শেষ। অলরেডি এখানে জোর গুঞ্জন যে মেসি আর আমেরিকাতেও থাকবে না, মেসি আর্জেন্টিনায় চলে যাবে। মেসির তো যতদিন ধরে চিনি ততদিন ধরে মেসির অ্যাম্বিশন হচ্ছে বার্সায় পুরো ক্যারিয়ার শেষ করা এবং শেষ পর্যন্ত গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারটা শেষ করা, একটা সিজন খেলে নিউয়েল ওল্ড বয়েজে, মানে ওর ওই যে প্রথম ক্লাব রোজারিওতে। কিন্তু সেখানে মাঝে একটা বড় ঝামেলা ছিল, আর্জেন্টিনার যে পলিটিক্যাল টার্মোয়েল, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে খুব দুশ্চিন্তা ছিল। ও তো ফ্যামিলি ছেড়ে গিয়ে 1 বছর থাকবে না ওখানে, ওখানে ফ্যামিলি নিয়ে থাকা অমুক তমুক, এটা একটা পেইনফুল হয় কিনা। ইদানিং যেটা জানতে পারতেছি যে এএফএ তারপরে আর্জেন্টিনা গভর্নমেন্ট সব কিছু মিলে এই সব ব্যাপারগুলা নিয়ে বেশ সচেতন হয়েছে, এবং মেসি যাতে একটা সিজন নিউয়েল ওল্ড বয়েজে খেলতে পারে, এই জন্য নিউয়েল ওল্ড বয়েজকে এএফএ পর্যন্ত ফাঁড় দিতে চাইছে। তারপরে সরকারি বিভিন্ন সাপোর্ট পাচ্ছে। মানে ও যদি এক সিজন দেশে ফিরে যায়, আর্জেন্টিনার তো ট্যুরিজমের থেকেই ওই টাকা উঠে আসবে, বা ওর চেয়ে বেশি টাকা উঠে আসবে। আর্জেন্টিনার ট্যুরিজম রাতারাতি বুম করে যাবে, সবাই মেসিরে দেখতে প্রতিদিন ফ্লাইট যাইতে থাকবে, ফুটবল ভক্তদের ফ্লাইট ইউরোপ থেকে তখন আর্জেন্টিনামুখী ফ্লাইট বেড়ে যাবে। এখন এটা একটা জোর গুঞ্জন আছে মেসি এটা করবে। মেসি এ ব্যাপারে কোনো ব্যাপারে ইয়ে করে না। আর বেখাম বা মিয়ামির যে কর্তৃপক্ষ, আরেকজন যিনি আর কি মূলত ওই যে প্লেয়ার ব্যাং ট্যাং দেখেন, ওই ভদ্রলোক অনেক জায়গায় এর মধ্যে ইন্টারভিউ দিতে বাধ্য হয়েছেন, ইভেন টেলিগ্রাফের ওই স্টোরিতে ওনাকে কোট করা হয়েছে। ওনরা সবাই বলতেছেন এই সিজনটা ওনাদের জন্য আনএক্সপেক্টেড হয়েছে, ওনরা 2026-এ প্রপারলি একটা ইয়ে করতে চান, প্রপারলি সুন্দর একটা ব্যালেন্স টিম করতে চান, সেটা নিয়ে অলরেডি ওনারা চিন্তা ভাবনা শুরু করছেন। এবং ওনাদের একটা ব্যাপার হচ্ছে যে ওনারা খুব দ্রুত সম্ভবত 2026-এ নিজস্ব স্টেডিয়ামে যাচ্ছেন। এখন তো মিয়ামি যেটা খেলে, মিয়ামি যে জায়গায় খেলে আপনারা ছবি টবি দেখে নিশ্চয়ই বোঝেন, আমিও ছবি টবি দেখে বুঝি, আমি তো আর কোনোদিন যাই নাই। আমার কাছে মনে হয় যে এটা আসলে ওই যে পাড়ার ক্লাবের মতো একটা ক্লাবের জায়গায় খেলে। তো এটা তো জায়গা না, প্রপারলি ওরা একটা স্টেডিয়াম করছে, স্টেডিয়ামটা ওপেনিং হবে এবং ওই স্টেডিয়ামটা লঞ্চ করতে চায় মেসিকে দিয়েই। ফলে ওরা মেসিকে এই সিজন শেষে ছাড়তে চায় না, ওরা চায় মেসির জন্য, মানে ইয়ে যেটা রোনালদো যেটা বলছে যে মেসির মান সম্মান থাকে এরকম টিম করো, ওরা সেইটা চাচ্ছে যে মেসি যাতে এখানে কন্টিনিউ করতে পারে। এখানে আরেকটা ক্রাইসিস হয়েছে, ছোট্ট একটা ক্রাইসিস, কিন্তু একেবারে ছোট না। সেটা হচ্ছে মেসিরে সন্তুষ্ট করতে গিয়ে মাসচেরানোরে ওরা আছে কোচ হিসাবে। এখন মাসচেরানোর কোনো নিন্দা আসলে করার মতো কলিজা এখন আমি তৈরি করে উঠতে পারি নাই, কারণ মাসচেরানো হচ্ছে আমার জীবনে ফলো করা সবচেয়ে ওয়ারিয়র টাইপের খেলোয়াড়, যে তার জীবনটারে ফুটবল মাঠের জন্য এবং বন্ধুদের জন্য উৎসর্গ করে। কিন্তু কোচ হিসাবে না, মাসচেরানো তার ওই যে মাসচেরানো ব্যাপারটা এখনো করতে পারে নাই। সে আর্জেন্টিনা এজ লেভেল টিম নিয়ে একেবারেই ব্যর্থ হয়েছে এবং ওখানে কোনো মাস্টারই দেখাইতে পারে নাই। এবং এখানে আসার পরে এখানে তো আসছে মূলত মেসির বন্ধু হিসাবে, তা না হলে তার যে প্রোফাইল বা মিয়ামি যে লেভেলের কোচ মেনটেন করে অভ্যস্ত,
যেমন তারা টাটা মার্টিনো বা এই লেভেলের কোচ মেনটেন করে। এই সিজনে এই যে আন্দ্রে জার্ডিনের আসার খুব সম্ভাবনা ছিল, আন্দ্রে জার্ডিনকেও রিফিউজ করলো তারা, শেষ পর্যন্ত নিল কারে মাসচেরানোরে। মাসচেরানো এই যে ভাঙাচোরা গোড়া যা আছে, এটাও এর চেয়ে একটু ভালো চলতো কিনা এরকম একটা সন্দেহ করার সুযোগ আছে, যদি মাসচেরানো আর একটু বেটার হতেন। আমি জানি না, এটা আসলে খুব কোশ্চেনেবল। মাসচেরানোর সাইড থেকে অনায়াসে কোশ্চেন করা যায় যে কিসের টিম, টিমই নাই, আমি কি দিয়ে কি করব। আর অনায়াসে কর্তৃপক্ষও বলতে পারে যে ভাই প্রায় এই টিম দিয়ে তো টাটা মার্টিনো রেজাল্ট এনে দিচ্ছে। যাই হোক, এই তর্ক তো শেষ হওয়ার না, তবে মিয়ামিকে টিম করতে হবে মেসিকে রাখতে গেলে। আর একেবারে শেষে একটু আমার পার্সোনাল মতামত দিয়ে দিই। সেটা হচ্ছে যে আসলে মেসি যেটা ভাবতেছিল যে সে মিয়ামিতে অবসর কাটাইতে আসছে, এই জিনিসটা এই সিজনে এসে ধাক্কা খাইছে। মেসি গত সিজনে কিন্তু ওখানে আনন্দে খেলছে, যে কারণে সে যাদের পাইছে ওদের দিয়ে কিছু রেজাল্ট পাইছে। রেজাল্টের জন্য সে খেলে নাই, রেজাল্টের জন্যই যদি খেলবে রে বাবা, তাইলে তো ওর যে এখনো খেলা যে লেভেলে আছে, এখনো ওই দিন আর্জেন্টিনার হয়ে যে মুভগুলো দিল, যে কয়েকটা ড্রিবল পাস্ট করলো, যে অসাধারণ পেস মাঝে মাঝে জেনারেট করতে পারে, এখন সে অনায়াসে ইউরোপে খেলতে পারতো। কিন্তু ও তো ওই স্ট্রেস, ওই কম্পিটিশন, এটা থেকে সরে আসতে চাইছে, সেই জন্যই সে মিয়ামিতে আসছে। কিন্তু শেষ পর্যন্ত ওই কথাটা কিন্তু থাকে নাই। মিয়ামি তার ওই যে আনন্দের জায়গা, মানে দুশ্চিন্তাহীন একটা খেলার জীবনের যে জায়গা, ওই জায়গায় থাকতে পারলো না। এটা না থাকতে পারার কারণ হচ্ছে সারা পৃথিবীর ফোকাস মিয়ামিকে কম্পিটিটিভ ফুটবলে ঢুকতে হলো। মানে এমএলএস খেলা একটা আনন্দের ব্যাপার, ওখানে কিন্তু এখনো মেসি আনন্দের সঙ্গেই খেলতেছে। কয়দিন আগে কারে দেখলাম 5-0 গোলেও হারাইছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখন এই যে ফিফার অতিরিক্ত ব্যবসা করার চিন্তা, তারপর কনকাকাফ জোনের ব্যবসা করার চিন্তা, সবার মাথায় তো ঢুকে গেছে এই এলাকায় মেসিরে পাইছি কেমনে, মানে নিংড়ায় নিংড়ায় কেমনে পাউন্ড বের করা যায়, ডলার বের করা যায়। এই যে ডলার লোভীরা, বিশেষ করে ইনফান্তিনো, ইনফান্তিনো তো মানে মেসির যত দুর্নামের কারণ, অযথা দুর্নাম তৈরি করে। সে এমন একটা ভাব করে সে মেসির বোধহয় এইসব বিশ্বকাপ টিশ্বকাপ উপহার দেয়, ফাউলের ফাউল। মেসি নিজের যোগ্যতা এগুলো অ্যাচিভ করে, ও এমন সব অজগুবি ইয়ে করে, ফলে একটা রেপুটেশন তৈরি হয় যে ইনফান্তিনো বোধহয় মেসিরে ফেভার করতেছে। একদমই না, ও মেসিরে ফেভার করে না, ও মেসির সর্বোচ্চটা নিংড়ে বের করে ব্যবসা করতে চায়। এই যে মিয়ামিরে জোর করে ক্লাব বিশ্বকাপে নিয়ে যাওয়া, এটা করতে গিয়ে কি হয়েছে, মেসির ওই আনন্দের জীবনটারে ধাক্কা দেওয়া হয়েছে। এই ক্লাব বিশ্বকাপে পড়তো, তারপর আরো যারা এই গ্রুপে আছে এদের সঙ্গে খেলার মতো টিম মেসির, এবং এদের সঙ্গে খেলতে গেলে যে কম্পিটিটিভ ফুটবল খেলতে হবে, এটা তো তারা ডিস্টার্ব করবে, সেই জিনিসটাই হচ্ছে। ফলে মেসির আসলে উচিত, মিয়ামি যত ভালো টিমই করুক, মেসির আসলে উচিত এখান থেকে পালানো। তার আসলে উচিত আর্জেন্টিনায় চলে যাওয়া। আর নিতান্ত নইলে আমাদের এখানে চলে আসেন, আমরা আনন্দে রাখবো। আমাদের এখানে ফুটবলে ওইরকম পেশার নেই, আমরা আনন্দে রাখবো, এখানে খেলবেন, আনন্দ করবেন, কক্সবাজার গিয়ে মজা করবেন, ব্যাস, এই তো লাইফ। যাই হোক, মেসির জন্য শুভেচ্ছা থাকলো, ইন্টার মিয়ামির জন্য শুভেচ্ছা। মেসি থাকবে না থাকে, ইন্টার মিয়ামি যেন ভালো দল হয়, কারণ বেখামের সেই সাফল্যটা দেখতে মুখায় থাকবো। সবাই ভালো থাকবেন।